দর্শক স্বাগত জানাচ্ছি অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা কথা বলে থাকি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে টেকসই পোশাক খাতে বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক জনাব মহিউদ্দিন রুবেল। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, পোশাক খাত কিংবা গার্মেন্টস সেক্টরে টেকসই জিনিসটা, এই শব্দটা এবং শব্দটাকে ঘিরে বেশ কিছু পরিবর্তন এবং বেশ পরিমার্জন লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অ্যাপারেল এক্সচেঞ্জ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন, সামনেও কিছু পদক্ষেপগুলো আসছে। সেক্টর বা এই খাতটাকে নিয়ে আপনাদের চিন্তাভাবনা এবং টেকসই উন্নয়নের জন্য কি কি করছেন সেই জিনিসটা জানতে চাই। প্রথমেই ধন্যবাদ চ্যানেল 24-কে এবং আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, টেকসই যে পোশাক শিল্পী নিয়ে আমরা কথা হচ্ছে, দেখেন প্রতিটা জিনিসেরই কিন্তু সেক্টরেই আমরা কিন্তু কিছু ধারাবাহিকতার মাধ্যমে, ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যেয়ে থাকি এবং পোশাক খাত আসলে তার বিকল্প কিছু না। আমরা একটা সময় যখন এই বিজনেস শুরু করি বাংলাদেশে, আমরা $12,000 দিয়ে ব্যবসার এক্সপোর্ট শুরু হয়, সেখান থেকে আস্তে আস্তে করে আজকে প্রায় 30 বিলিয়ন থেকে শুরু করে আমরা 50 বিলিয়ন স্বপ্ন দেখছি বা এভাবে আমরা আগে যাওয়ার প্ল্যান করছি। তো এক সময় আমাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা চ্যালেঞ্জ ছিল, এক সময় আমাদের জন্য কমপ্লায়েন্সের ইস্যুগুলো ছিল, যে যখন আমাদের অ্যাকর্ড অ্যালায়েন্স আসলো, কমপ্লায়েন্সের আমাদের একটা যুগ নতুন করে আসলো, যে কমপ্লায়েন্স আমাদেরকে বেটারভাবে নিয়ে আসতে হবে, ভালো করতে হবে, তাছাড়া আমরা ওয়ার্ল্ড মার্কেটে প্রতিযোগিতায় অন্যদের সাথে টিকতে পারবো না। সেখানে আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল এবং আমরা কিন্তু সার্বিকভাবে মালিকদের সহযোগিতা, দেশ বা সরকারের সহযোগিতা থেকে শুরু করে সব জায়গায় সহযোগিতা, বায়ারদের সহযোগিতার মাধ্যমে আমরা কিন্তু আজকে ওখানে একটা অবস্থানে চলে এসেছি। সো এখন যদি আপনি দেখেন, শুধুমাত্র ব্যবসায়ী তো আসলে বড় কথা না, ব্যবসার সাথে সাথে কিছু কমিটমেন্টও তো আমাদের থাকে, যে আমরা ব্যবসা করার সাথে সাথে আমরা এনভায়রনমেন্টের কতটুকু কেয়ার করছি, আমরা সোশ্যাল অ্যাসপেক্টে এমপ্লয়ীদেরকে বা যে ওয়ার্কারদেরকে কতটুকু আমরা কেয়ার করছি, আমরা ইকোনমিক্যালি আমরা কতটুকু আমরা আগাচ্ছি। সো আসলে টেকসই ব্যবসা খাত যদি আমি বলি, তো বেশ কয়েকটা জিনিস চলে আসে। ফর এক্সাম্পল, প্রথমেই আমি যেটা বললাম, 3টা ফ্যাক্টর, আমাদেরকে এনভায়রনমেন্টে টেক কেয়ার করতে হবে, আমাদেরকে আপনার ইকোনমিক্যালি আমাদেরকে চিন্তা করতে হবে কীভাবে আমরা টেকসইভাবে আগাতে পারি, একই সাথে আপনার সোশ্যালি আমরা কীভাবে আমরা জিনিসগুলোকে দেখছি বা কীভাবে জিনিসগুলোকে নিয়ে আসছি সামনে, সেভাবেও দেখতে হবে। সো আজকে বহির্বিশ্বের কথা যদি আমরা বলি, প্রাইস একটা ফ্যাক্টর, অবভিয়াসলি প্রাইজই সমস্ত ফ্যাক্টর বলে আমরা মনে করি না। আমাদের মনে হয় প্রাইজের সাথে সাথে আমাদেরকে এই জিনিসগুলো তো নজর দিতে হবে। কারণ দেখেন, প্রাইস তো অবভিয়াসলি আপনাকে বায়ার ভালো একটা প্রাইস দিলে আপনি ভালো কাজ করতে পারবেন, আপনি নতুন এক্সপানশনে যাবেন, আরও এক্সপোর্ট বাড়বে। একই সাথে কিন্তু শুধুই যে প্রাইস চিন্তা করে বসে থাকতে হবে তাও কিন্তু না, প্রাইস বায়ার বাড়িয়ে দিয়েও প্রাইস আপনার বাড়তে পারে, একই সাথে কিন্তু আপনি নিজেকে কম্পিটিটিভ করেও কিন্তু আপনি প্রাইস বেনিফিট পেতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি টেকসই ব্যবসার দিকে যান, আপনি যদি সাস্টেনেবিলিটির কথা চিন্তা করেন, আপনার এনভায়রনমেন্ট অটোমেটিক চলে আসে, ওয়াটার চলে আসে, এনার্জি চলে আসে। এই ফ্যাক্টরগুলো যখন আসে, আপনি যদি সাস্টেনেবিলিটির দিকে আপনার নলেজ ফ্যাক্টরি লেভেলে আপনার বাড়ান বা আপনি যদি ওখানে কাজ করেন, অবভিয়াসলি আপনার ওয়াটার সেভিং হবে, আপনার এনার্জি সেভিং হবে, আলটিমেটলি কিন্তু ইকুয়াল টু প্রাইস সেভিং হচ্ছে। আই মিন আপনার কস্ট কম্পিটিটিভনেস চলে আসছে। তো আলটিমেটলি আপনার প্রাইস যদি $5 আগে থাকতো, এখন যদি আপনি এই ফ্যাক্টরগুলোকে কাজে লাগিয়ে যদি 20 সেন্টও কমাতে পারেন, আপনি কিন্তু 20 সেন্ট কম্পিটিশনে এগিয়ে গেলেন। সব মিলিয়ে আসলে সাস্টেনেবিলিটি এই ফ্যাক্টরগুলোকে আমরা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বাইরে যখন ওরা অনেক আগিয়ে গেছে, এখন মনে করি যে কমপ্লেন্সের পরে আমাদেরকে এই জায়গাটাতেই খুবই স্পষ্টভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যদি এখানে ভালো কাজ করতে পারি, অবভিয়াসলি আমাদের নেক্সট আমরা যেই টার্গেটগুলো নিয়ে সামনে আগাচ্ছি, 50 বিলিয়ন বলেন, আরও অনেক বড় স্বপ্ন আমাদের থাকবে, আস্তে আস্তে করে আসবে, সেখানে আমরা হয়তো ভালো করতে পারবো যদি আমরা এই জায়গাগুলোতে এখন থেকে আমরা কাজ করা শুরু করি। সবুজায়ন এবং টেকসই উন্নয়ন এই দুটোকে কিন্তু একসাথে নিয়ে আপনাদের কাজগুলো শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কারখানাগুলোতে কিন্তু সেই বিষয়ে জোর দেওয়া হচ্ছে। বাইরে থেকে যারা আসছেন, বায়াররা কিংবা অ্যাকর্ড অ্যালায়েন্সে যারা আছেন, তারাও বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে কাজ করছেন। একজন উদ্যোক্তা হিসেবে কিংবা এই জায়গাতে কাজ করা যে উপায়টুকু আপনারা দেখছেন, সেখানের মধ্যে কি মনে করছেন যে যারা বিদেশ থেকে আমাদের কাছে অর্ডার দিচ্ছে কিংবা অর্ডার নিয়ে যাওয়া যে বিষয়গুলো আছে, একসাথে কাজ করবে কিনা? দেখেন, সবুজায়ন বলতে আপনি মনে হয় গ্রিন ফ্যাক্টরিজের কথা বলেছেন বা গ্রিন বোঝাতে চাচ্ছেন। আসলে গ্রিন ফ্যাক্টরিজ করা মানেই যে আপনার প্রাইস বেনিফিট হচ্ছে, আসলে ব্যাপারটা সরাসরি ওরকম কিন্তু না। আমি যখন একটা গ্রিন ফ্যাক্টরিজ করছি, তার জন্য যে বায়ার আমাকে এক্সট্রা প্রাইস দিচ্ছে, ব্যাপারটা ওরকম হচ্ছে বলে আমাদের মনে হয় না।
সো গ্রিন ফ্যাক্টরিজ যখন আপনি করবেন তাতে যেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টের প্রতি একটা রেসপন্সিবিলিটি, আমি যেটা প্রথমে বলেছি, চলে আসছে আপনার কমিটমেন্ট। সো ইন্ডাস্ট্রির প্রতি একটা কমিটমেন্ট আসছে, কারণ আপনি সেই সাথে সাথে আপনি ওয়াটার, এনার্জি আর যেই ফ্যাক্টরগুলো আছে সেগুলো আপনি বেটার রিসোর্সেস বেটারভাবে ইউজ করছি আমি। আমার কস্ট একইভাবে, আমার যেরকম ইনভেস্টমেন্ট বেশি করতে হচ্ছে, একইভাবে কিন্তু আমি কস্ট কম্পিটিটিভ হয়ে যাচ্ছি। সো এই জন্য যে বায়ার আপনাকে এই গ্রিন ফ্যাক্টরিজ করলেই প্রাইস বাড়িয়ে দিচ্ছে সেরকম না, বাট অবভিয়াসলি আপনার ফ্যাক্টরি যখন গ্রিন ফ্যাক্টরিজ থাকছে, আপনার প্রেফারেন্সটা তো বায়ারের কাছে তালিকার উপরের দিকে চলে আসবে, বিকজ সার্টেনলি আপনি কিন্তু কম্পোনেন্টগুলো অলরেডি আপনি অ্যাড্রেস করেই কিন্তু গ্রিন ফ্যাক্টরিজ সার্টিফিকেট আপনি পাচ্ছেন। তার মানে এই জিনিসগুলো আপনি নিশ্চিত করছেন যে আপনার ফ্যাক্টরিতে এই জিনিসগুলো, এই উপাদানগুলো অলরেডি বিদ্যমান, যে কারণে বায়ার অনেক কনফিডেন্ট ফিল করবে যে বাইরে আর একটা ফ্যাক্টরিতে না দিয়ে অর্ডারটা আপনাকে দেওয়া যায় কিনা, কারণ তাদেরও কিছু কমিটমেন্ট কিন্তু এন্ড ইউজারদের কাছে থাকে। আর সেক্ষেত্রে টেকসই যে উন্নয়নের কথা বলা হচ্ছে, ফায়ার সেফটির কথা বলা হচ্ছে, নতুন করে বাড়ি তৈরি করার কথা বলছে, এক ধরনের কিন্তু কস্টিং বা অর্থ খরচের বিষয়টুকু চলে আসে। বাংলাদেশের মতন দেশের জন্য বড় ব্যবসায়ীরা সেটা পারলো, যারা মাঝারি কিংবা ছোট আছেন তাদের জন্য আপনাদের ধারণাটা কি থাকতে পারে? জি, এটা খুব মানে ভালো একটা কোশ্চেন করেছেন। আমি মনে করি আসলে দেখেন, আপনার ইনভেস্টমেন্ট তো অবভিয়াসলি একটা ফ্যাক্টর। গ্রিন ফ্যাক্টরিজ করতে গেলে, একটা নর্মাল ফ্যাক্টরি করতে গেলে যে ধরনের খরচ হয়, একটা গ্রিন ফ্যাক্টরি করতে গেলে তার থেকে অনেক বেশি খরচ হয়। এখন অবভিয়াসলি যারা বড় বড় গ্রুপ আছে আমাদের দেশে, তারা আপনি যদি দেখেন এখন পর্যন্ত আমাদের 67টা গ্রিন ফ্যাক্টরিজ আছে এবং প্রায় 200-250 মতো আমাদের লিস্টিং আছে যারা সামনে আসছে। সো এই ফ্যাক্টরিগুলোর ম্যাক্সিমামই আমাদের পরিসংখ্যার মতো যারা বড় বড় জায়গা থেকে কাজ করছেন, বড় বড় গ্রুপগুলো থেকে তারাই আসছেন। তো এখন কেন বা মাঝারিগুলো আসছেন না কেন বা পারছেন না কেন, এই কোশ্চেনটা হয়তো আপনি করতে যাচ্ছেন। মহিউদ্দিন রুবেল, আমরা কেন আসতে পারছে না সে বিষয়ে কথা বলবো, একটা ছোট বিরতি নিয়ে আসছে। দর্শক, এখন থেকে মতিদিন থেকে অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। টেকসই পোশাক খাতে এই বিষয়ে কথা বলছি মহিউদ্দিন রুবেলের সাথে। আমরা মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে কিংবা ছোট ব্যবসায়ী, সেই বিষয়ে কথা বলছিলাম। ধন্যবাদ। যে আমরা পারছি না আসলে ঠিক না, বাট প্রতিবন্ধকতা আছে আমাদের কিছু, সেটা কেন আমি সেটাই বলতে চাচ্ছি। দেখেন, আসলে যখনই আপনি বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন, ফাইন্যান্সিং এর ব্যাপারটা চলে আসে। সো অবভিয়াসলি সার্টেনলি যে বড় যে কোম্পানিগুলো, গ্রুপগুলো আছে, তারা ফাইন্যান্সিয়াল অনেক স্ট্রং, তারা ব্যবসা করছে দীর্ঘদিন ধরে, তারা একটা অবস্থানে এসছে। তো তারা একটু ইজিলি হয়তো ফাইন্যান্সিংটা পেতে পারে বা করতে পারে, নিজেদের সেই যোগ্যতা তারা অনেক মাঝারি বা ক্ষুদ্রদের থেকে একটু বেশি আছে। সো এখন মাঝারি বা ক্ষুদ্র যাদের কথা বলেন, তাদের পক্ষে আসলে এত টাকা ইনভেস্টমেন্ট করে গ্রিন ফ্যাক্টরিজ করাটা অবশ্যই ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে যদি ফাইন্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার কিন্তু বেশ কিছু সাপোর্ট করছে। ফর এক্সাম্পল, আমাদের বাংলাদেশে কিন্তু বাংলাদেশ ব্যাংকে কিন্তু এখন গ্রিন ব্যাংকিং সাস্টেনেবিলিটি ডিপার্টমেন্ট নামে আমাদের কিছু একটা ডিপার্টমেন্ট আছে, যেটার মাধ্যমে তারা আমাদের এই সেক্টরটাকে সাস্টেনেবিলিটিটাকে প্রমোট করছেন এবং গ্রিন ব্যাংকিংকে প্রমোট করছেন, গ্রিন ফাইন্যান্সিংকে। এখন সেখানে আমার যতটুকু জানা মতে 200 মিলিয়ন বা সামথিং এই ধরনের একটা অ্যামাউন্ট, আমার যদি ভুল না হয়, একটা অ্যামাউন্ট কিন্তু ফাইন্যান্সিং এর একটা অ্যামাউন্ট আমাদের আছে, প্রভিশন আছে। সো কিছু সার্টেন ক্রাইটেরিয়া মিট করে আপনাকে সেই প্রভিশনটা যেতে হবে। একই সাথে কিন্তু দেখেন, আইএফসির মাধ্যমে আপনার আমাদের কিছু ফান্ডিং দেওয়া হয় বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে। সো অবভিয়াসলি এই ফান্ডিংগুলো আসলে ক্ষুদ্র মাঝারি শিল্পগুলো মিট করার জন্য যে শর্ত থাকে, সেটা আসলে এমনভাবেই ডিজাইন করা এখন পর্যন্ত যে তাদের পেতে একটু বেগ পেতে হচ্ছে। তো যদি এই জায়গায় আমরা কর্তৃপক্ষ সরাসরি একটু হস্তক্ষেপ করে যদি দেখে যে কিভাবে সঠিক উদ্যোক্তারা যারা ভালো করছে, হয়তো তারা বড় গ্রুপের মতো হতে পারেনি কিন্তু তাদের মধ্যে সেই সম্ভাবনা আছে, তারা যদি সেখানে তাদেরকে প্রমোট করার জন্য যে রিয়েল ফ্যাক্টরিজগুলো বা এন্টারপ্রেনারগুলো আছে, সেই এন্টারপ্রেনারদেরকে যদি প্রমোট করার জন্য তাদেরকে হেল্প করে এবং তাদেরকে যদি এই ফাইন্যান্সিংগুলো পাওয়ার জন্য সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় এটা সম্ভব। বাট এটা ঠিক যে একটা এত বড় একটা গ্রিন ফ্যাক্টরি করার জন্য যে ধরনের অর্থের প্রয়োজন, ক্ষুদ্র মাঝারি শিল্পের পক্ষে আসলে সেটা বহন করা ডিফিকাল্ট। আমরা এখন নতুন একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডেনিমের দিকে নজর দেয়। আপনারা ডেনিম এক্সপো করেছেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের বাজারে আসলে ডেনিমকে নিয়ে আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন, কেমন অবস্থাটা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আলোচনাটা ডেনিমের দিকে নিয়ে যাওয়ার জন্য। দেখেন, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ আসলে বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য কাজ করছে একটা বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে। সো আসলে সরকার বা যে অর্গানাইজিং বা অর্গানাইজেশন বডিগুলো আছে, বিজিএমইএ, বিকেএমএ,
সবার একার পক্ষে আসলেই তো কখনো কিছু করা সম্ভব না। সরকারের সাথে কিন্তু আমাদেরকে সবাইকেই এগিয়ে আসতে হবে। শুধু আমি ব্যবসা করে যাচ্ছি, বাট আমার তো এর সাথে কমিটমেন্টও থাকতে হবে, ইন্ডাস্ট্রির প্রতি সাপোর্টিভ হতে হবে, যে আমি না, আমার সাথে যারা যোদ্ধা আছে, আমার যারা কলিগস আছে, তারাও যেন ইন্ডাস্ট্রিতে এগিয়ে আসতে পারে। এবং এই এগিয়ে আসার জন্য আসলে কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে, যে যারা ইনফ্রাস্ট্রাকচারগুলো রেডি করে দেবে। এখন অনেকের সাথে হয়তো আমরাও সে জায়গায় সামনে আসার চেষ্টা করেছি কিছু কাজ করার জন্য। তারই ধারাবাহিকতা হিসাবে আমরা বাংলাদেশ ডেনিম এক্সপো এবার আমরা করতে যাচ্ছি 17-18 তারিখে, যেটা বাংলাদেশ অ্যাপারেল চেঞ্জেরই একটা অঙ্গ হিসেবে কাজ করছে। ষষ্ঠবারের মতো আমরা এবার আয়োজন করছি, যেটা আপনার প্রথমবার থেকে এবার আমাদের আমাদের এক্সিবিটর থাকছে 58টা এবং 12টা আমাদের দেশ থাকছে এখানে। সো প্রতিবারই কিন্তু আমরা ম্যাসিভলি গ্রো করছি, ম্যাসিভ সাড়া পাচ্ছি। সো এটা হচ্ছে ডেনিম এক্সপোর, বাংলাদেশ ডেনিম এক্সপোর কথা বলছি। আর একই সাথে আমরা একটা পর্যায়ে চিন্তা করলাম যে ওয়াই অনলি বাংলাদেশ ডেনিম এক্সপো। আমি ডেনিমের ব্যবসা করি বলে শুধু ডেনিমেই আমি সাপোর্ট দিব তা তো না। আমার যদি কোনো এক্সপার্টাইজ বা আমার যদি কোনো ক্যাপাবিলিটি থাকে, আমরা চেষ্টা করেছি সেটা আমরা আরো ওয়াইডলি আমরা অ্যাপারেল সেক্টরে কিভাবে দিতে পারি। তারই ধারাবাহিকতা হিসাবে আমরা সাস্টেনেবল অ্যাপারেল ফোরাম নামে একটা প্রোগ্রাম করছি, বেসিক্যালি যেটা 17 তারিখে হবে একই ভেন্যুতে, বাট আর একটা হলে, যেটা আমরা নলেজ সেশনের মাধ্যমে আমরা করতে যাচ্ছি এই নামে। আর সেখানে আমরা জানি যে তাত্ত্বিক কথাবার্তাটা একসময় বেশি থাকে, সে বিষয়টা যদি কি সেখানের মধ্যে বেশি থাকবে নাকি যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে আমরা সেখানে দেখতে পাবো? জি দেখেন, আমাদের এখানে যে সেশন হয় না, সেমিনার হয় না তা কিন্তু না। আমাদের দেশে যথেষ্ট পরিমাণে বর্তমানে মানুষজন কিন্তু সজাগ এবং যথেষ্ট পরিমাণে পলিসি রিলেটেড সেমিনারগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে। বাট আমি একটা কথা অলরেডি বলছি, পলিসি রিলেটেড সেমিনারগুলো হচ্ছে। আমরা কথা বলছি কি করলে ভালো হবে, কি করা যায় বা এই করে, কিন্তু দেখেন আসলে ইমপ্লিমেন্টেশন নিয়ে কিন্তু খুব একটা আমরা পরে, ওই সেশনের পরে ইমপ্লিমেন্টেশন কি হচ্ছে, আদৌ সেশনটা থেকে, সেমিনারটা থেকে যে পলিসিগুলো উঠে আসলো সেগুলো ইমপ্লিমেন্টেশন কি হচ্ছে, আমরা ফ্যাক্টরি লেভেলে আমরা কতটুকু কি করতে পারছি। সো আমরা যেটা দেখেছি, যখন প্রোগ্রামগুলো আমরা ডিজাইন করি, আমি বিভিন্ন ইন্ডাস্ট্রি ওনাদের সাথে কথা বলেছি, তাদের কাছে গিয়েছি যে তারা কিভাবে চাচ্ছে সে বিষয় নিয়ে কথা বলবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছে। দর্শক, অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছে আরও একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। মহিউদ্দিন রুবেল, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, শেষের দিকে চলে এসেছি। জি, আমরা বলছিলাম যে আমরা আসলে এই ফোরাম থেকে আমরা কি এক্সপেক্ট করছি। দেখেন, আমি যেটা বলছিলাম যে পলিসি মেকিং রিলেটেড কথাগুলো তো আমরা বলেই থাকি, এবং সেটা বলার জন্য আমাদের উচ্চ পর্যায়ের অনেক মহল আছেন যারা এগুলো নির্ধারণ করছেন, বলছেন। বাট আমাদের উদ্দেশ্য ছিল যে যখন আমি প্রোগ্রামটা ডিজাইন করি, যখন আমাদের কলিগদের সাথে কথা বললাম যে তারা কিভাবে বেনিফিট হতে পারে, তারা কিভাবে সাস্টেনেবিলিটির যে এক্সপেক্টগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করতে পারে, এবং কিভাবে সেগুলোকে কাজে লাগিয়ে তাদের ফ্যাক্টরিগুলো বেনিফিশিয়াল হতে পারে। সো বেসিক্যালি যখন আমার ফ্যাক্টরিতে আমি দেখলাম, আমার যে নিজের ফ্যাক্টরি আছে ডেনিম এক্সপোর্ট লিমিটেড, সেখানে আমি ওইখান থেকে প্রয়োজনীয়তা প্রথম আমরা অনুধাবন করি যে আমাদের যে ম্যানেজমেন্ট আছে, আমার যে মিড ম্যানেজমেন্ট আছে, তারা দেখছে যে এই জায়গাগুলোতে খুব একটা ক্লিয়ার না, যে কিভাবে কাজ করতে হবে, কিভাবে টেকসই ব্যবসাকে আগে নিতে হলে টেকসই প্রোডাকশন করতে হবে, কিভাবে ফ্যাক্টরিগুলোকে অ্যাড্রেস করতে হবে। সো ওখানে আমরা বুঝলাম যে নলেজের একটা বিশাল গ্যাপ আছে, যেই গ্যাপটা আমরা হয়তো এই প্রোগ্রামের মাধ্যমে পূরণ করতে পারি। ফর এক্সাম্পল, আপনি যদি দেখেন, আমরা এখানে তাদেরকেই স্পিকার হিসেবে বা আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা কিনা প্র্যাকটিক্যালি ওই স্পেকগুলো নিয়ে এখনই কাজ করছেন, রেদার দেন শুধু পলিসি নিয়ে কথা বলছেন। সো আমাদের প্রোগ্রামগুলোতে আপনার ইন্ডাস্ট্রি ওনার যারা আছেন তারা মডারেট করছেন, কারণ তারা ওই ফিল্ডে অলরেডি, নিজ নিজ ফিল্ডে তারা অলরেডি সাকসেস। সো দেন আমরা চেয়েছি যে ফ্যাক্টরি ওনার যারা আছেন বাংলাদেশের, দেন আমাদের যে মিড ম্যানেজমেন্টের একটা যে ক্রাইসিস সবসময় আমরা বলে থাকি যে আমাদের মিড ম্যানেজমেন্টকে ডেভেলপ করতে হবে। সো মিড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা চেয়েছি যে আপনার এক্সিকিউটিভ ডিরেক্টর, জিএম, দেন আপনার এক্সিকিউটিভ ডিরেক্টর অবশ্য যদিও মিড ম্যানেজমেন্টে পড়ে না, জিএম বা ম্যানেজার এই যে লেভেলটা পড়ে, আমরা তাদেরকে এখানে চেষ্টা করেছি এঙ্গেজ করতে, যে তারা এসে সরাসরি কিভাবে এই যেই সেশনগুলো হবে, ওয়াটারের উপর একটা হবে, এনার্জির উপরে একটা হবে, গেন ফ্যাক্টরিজের উপরে একটা হবে, সাস্টেনেবল ফাইন্যান্সিং এর উপর একটা সেশন হবে। এই ফ্যাক্টরগুলো তারা কিভাবে ওখান থেকে তাদের নলেজটা ডেভেলপ করতে পারে এই ফ্যাক্টরগুলো থেকে, দেন একই সাথে তারা যে এক্সপার্টাইজগুলো থাকবেন ওখানে, তাদের সাথে কিভাবে সরাসরি ইন্টারাক্ট করতে পারেন, সরাসরি ইন্টারাক্ট করে তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাদের যদি কোনো ইনফরমেশন জানা থাকে, তারা সেটা নিয়ে
প্র্যাকটিক্যালি কিভাবে তারা তাদের ফ্যাক্টরিতে বা তাদের নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ অফিসে নিজ নিজ ব্র্যান্ডের যে রিপ্রেজেন্টেটিভ আসবে সেখানে তারা কাজে লাগাতে পারে, এটাই আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং দেখেন আরেকটা জিনিস হচ্ছে আমাদের বিদেশি অনেক আমাদের স্পিকার থাকবেন বা বিদেশি অনেক লোকজন এখানে আসবেন। সো এটা কিন্তু একটা নেটওয়ার্কিং এর ব্যাপারও কাজ করছে। সো তাদের থেকে কিভাবে টেকনোলজি এবং ইনফরমেশনগুলো ট্রান্সফার করে আমরা আমাদের দেশের এক্সপেক্টে দেশের ফ্যাক্টরিতে দেশের আপনার প্রতিষ্ঠানগুলোতে কাজে লাগাতে পারি, সেটাও আমাদের একটা বড় ধরনের উদ্দেশ্য এখানে আছে। আপনারা কি আশা করছেন সামনের দিনগুলোতে এই জিনিসটাকে অনেক দূরে এগিয়ে যাবে আমাদের এই? দেখেন আমরা ডেনিম এক্সপো শুরু করেছিলাম বাংলাদেশ ডেনিম এক্সপো 3 বছর আগে, তখন কিন্তু ব্যাপারটা এত ইজি ছিল না। ছোট আশা থেকে কিন্তু আজকে আমাদের ডেনিমের যেই সারা একটা ফেলেছি, আমরা চেষ্টা করেছি যে কিছুটা হলো ডেনিম শিল্পে আমাদের এই উদ্যোগের মাধ্যমে সারা ফেলতে। আজকে কিন্তু আমাদের দেশে 8-10টা ফ্যাব্রিক মিল থেকে 20-30টা ফ্যাব্রিক মিলে চলে এসেছি। আমাদের দেশে কিন্তু এখন ইউরোপে কিন্তু আমরা প্রথম স্থান সম্ভবত অধিকার করছি আপনার ডেনিমের ক্ষেত্রে। তো এখন ডেফিনেটলি আমরা কিন্তু ওখানে গ্রো করেছি। একই সাথে আজকে ওখানে শুরু করার ফলে তো আজকে এই রেজাল্টটা আমরা পেয়েছি। একইভাবে আমরা এক্সপেক্ট করছি যে আজকে এখানেও আমরা একটা ভালো শুরু করতে যাচ্ছি। আর এই শুরু থেকে অবভিয়াসলি সামনের দিনগুলোতে আমরা সারা এখনই যেভাবে আমরা পেয়েছি, আমরা এইচএসবিসি কে পাশে পেয়েছি, আমরা আরো অনেক আমাদের যে স্পন্সরগুলো আছেন তাদেরকে, আমাদের কোলাবোরেটিভ পার্টনারগুলো আছেন তাদেরকে পেয়েছি, তাদেরকে সাথে নিয়ে সামনে হয়তো আরো অনেকে আমাদেরকে সাপোর্ট করবেন। এবং এই সাপোর্টের মাধ্যমে আমি বিশ্বাস করি যে সারা আমরা এখন পেয়েছি ভবিষ্যতে আরো বেশি পাবো এবং আরো বেশি ভালো আমাদের করা সম্ভব। মহিউদ্দিন রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।